কিছু সত্য নির্মম হলেও মানতে হয়, কিছু প্রেম বিচ্ছেদেই পরিণতি পায়। এই মিলন আর বিরহ, প্রেমের এই নানা রূপ নিয়েই জীবন এগিয়ে চলেছে তার মতো। আমরা আজকে আলোচনা করব পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি নিয়ে। আমি বাংলার কথা কই। কবিতাটিতে অসুখী কে, এটিই সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নটা যদি আমরা উত্তর পেয়ে যাই তাহলেই কিন্তু কবিতাটা অনেকখানি বোঝা হয়ে যায়। সাধারণত আমরা ভুল করি যে কবিতার কথক সে যুদ্ধে গেছে, গিয়ে মারা গেছে, তার জন্য কবির কথকের প্রিয়তমা সে অসুখী হয়ে রয়েছে। কিন্তু সত্যিই কি তাই? কবিতাটি যদি নিবিড় পাঠ লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মনে হয় এর অন্য একটা উত্তর আমরা পেতে পারি। কথক প্রথমেই উল্লেখ করছেন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। তাহলে কথক তাকে ছেড়ে চলে গেছে। এরপরে তিনি বলছেন, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। আচ্ছা, যদি যুদ্ধে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, তার মধ্যেও কি একজন মানুষ বেঁচে থাকতে পারে? তার প্রেমিকা বেঁচে থাকতে পারে? শেষে বলছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে কবিতাটা কে বলছে? কবিতাটা বলছে কবিতার কথক। তাহলে কথক যদি নিজেই মারা গিয়ে থাকে যুদ্ধে গিয়ে, তাহলে কবিতাটা বলছে কে? তাই না? তার মানে কি কথক বেঁচে আছে, কথক জীবিত আছে। কথক যুদ্ধ থেকে ফিরে এসেছে, যুদ্ধ থেকে এসে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। তাহলে কথক যুদ্ধ থেকে ফিরে এসে দেখছে বাস্তব পটভূমিটা কি, এবং দেখছে যুদ্ধে তার প্রিয়তমা মারা গেছে। তাহলে অসুখী কে যদি প্রশ্ন করে আমাদেরকে, আমরা কি লিখব? তাহলে এই কবিতায় প্রাথমিক স্তরে তার প্রিয়তমা অসুখী, কারণ তার প্রিয় পুরুষ তাকে ছেড়ে যুদ্ধে গেছে দেশমাতৃকার সেবা করার জন্য। যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে প্রিয়তমার সঙ্গে সঙ্গে এই প্রিয়তমা পুরুষ অর্থাৎ কথকও অসুখী, কারণ সে দেশমাতৃকার সেবা করে যখন প্রিয়তমার কাছে ফিরে এসেছে, এসে দেখছে তার প্রিয়তমা নেই, যুদ্ধ তার প্রিয় মানুষটাকেই কেড়ে নিয়েছে। তাহলে দুজনাই কিন্তু অসুখী। এটাই তো প্রেমের রূপ। এই কবিতার মধ্যে তিনটে সময় একই সঙ্গে বয়ে চলেছে। একদিকে আছে অতীত, একদিকে আছে বর্তমান, আর একদিকে আছে ভবিষ্যৎ। কথক যুদ্ধ থেকে ফিরে এসে স্মৃতিচারণার মধ্যে দিয়ে অতীতের কথাকে তুলে ধরছে। যুদ্ধ থেকে এসে সে বর্তমানটাকে উপলব্ধি করছে, যে দেখছে বর্তমানের মধ্যে ধ্বংসস্তূপ কিভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর কবিতাটা শেষ হচ্ছে ভবিষ্যতে গিয়ে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই অপেক্ষাটা যেন অনন্ত, এই অনন্ত অপেক্ষার মধ্যেই যেন চিরন্তন প্রেমের যে শাশ্বত রূপ, সেই শাশ্বত রূপই ফুটে উঠেছে। আসলে প্রেম কখনো মরতে পারে না, প্রেম এর জন্যই অমর। সেই সভ্যতার উষালগ্ন থেকে বর্তমান আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রেম অমর, প্রেম চিরন্তন, প্রেম শাশ্বত। একটা ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, কিন্তু প্রেমের কখনো মৃত্যু ঘটতে পারে না। প্রেম আছে বলেই জীবন রয়েছে, জীবন আছে বলেই পৃথিবী এত সুন্দর হয়ে রয়েছে। তা ব্যক্তিগত জায়গার থেকে আমরা যদি দেখি তাহলে কথকের প্রিয়তমা মারা গেছে, তাই জন্য সে অসুখী। কিন্তু কথকের প্রিয়তমা বাস্তবের মাটিতে মারা গেলেও কথকের মনের মধ্যে তার প্রিয়তমার জন্য কিন্তু ভালোবাসা এখনো বেঁচে রয়েছে। এই জন্য কথক বলছে সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে সেই মেয়েটি এখানে খুব গুরুত্বপূর্ণ। কোন মেয়েটির মৃত্যু হলো না?
তাহলে যে মেয়েটিকে সে অপেক্ষার দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধে গিয়েছিল, সেই মেয়েটির মৃত্যু হলো না, কারণ সেই মেয়েটি বেঁচে রয়েছে কোথায়? কথকের স্মৃতিতে, কথকের নস্টালজিয়ায় সেই মেয়েটা এখনো বেঁচে রয়েছে। কথক ফিরে এসে ধ্বংসাবশেষ দেখার পরেও সে সুখ স্মৃতিগুলোকে মনে করছে, সে নস্টালজিক হয়ে যাচ্ছে। তার জন্য সে বারবার উল্লেখ করছে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। আসলে এই সুখ স্বপ্ন, সুখ স্মৃতিগুলোর মধ্যে দিয়েই সে তার প্রিয়তমকে বা প্রিয়তমাকে ফিরে পেতে চাইছে। তাহলে সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ যে মেয়েটিকে সে ভালোবাসতো, যে মেয়েটিকে অপেক্ষার দরজায় দাঁড় করিয়ে রেখে সে যুদ্ধে গিয়েছিল, তার মৃত্যু হলো না। তাহলে মৃত্যু হলো কার? তার প্রেমিকার শরীরের। তাহলে মানুষকে আমরা দুটো দিক থেকে ভাঙতে পারি, একটা হচ্ছে তার শারীরিক অস্তিত্ব, আর একটা তার চেতনা বা মানসিক অস্তিত্ব। আমরা যখন কাউকে ভালোবাসি তাকে সম্পূর্ণরূপে ভালোবাসি, তার শরীর, মন, আত্মা সমস্ত কিছুকে নিয়েই ভালোবাসি। তো একটা মানুষের সঙ্গে বিচ্ছেদ যদি হয়, শারীরিকভাবে দুজনের বিচ্ছেদ হতে পারে, শারীরিকভাবে একে অপরের থেকে দূরে যেতে পারে, কিন্তু আমার মনের মধ্যে তার যে জগৎটা বেঁচে রয়েছে, আমার মনের মধ্যে তার যে রূপটা বেঁচে রয়েছে, যে ছবিটা বেঁচে রয়েছে, সেটার তো ধ্বংস বা সেটার তো মৃত্যু নাই হতে পারে। ফলে কথকের মনের মধ্যে তার প্রেমিকা কিন্তু এখনো বেঁচে রয়েছে, এই জন্য তার কাছে তার প্রেমিকার মৃত্যু হয়নি। এই জন্য কথকের মনে হচ্ছে সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটার অপেক্ষা, এই অপেক্ষার মধ্যেই আছে প্রেমের চিরন্তন ভালোবাসা। আসলে যা কিছু শূন্য তাই পূর্ণ। এই শূন্য আসলে শূন্য নয়, এই শূন্যের মধ্যে দিয়েই কথক আসলে তার পূর্ণতাকে উপলব্ধি করছে। এই না পাওয়ার মাঝেও যে পাওয়া, এই পাওয়াটাই কিন্তু জীবনের পরম পাওয়া। রাধা যখন কৃষ্ণের বিরহে কাতর হয়ে উঠেছে, কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে মথুরায় চলে গেছে কংসকে ধ্বংস করার জন্য, তারপরেও কিন্তু ভাবোল্লাসের মধ্যে দিয়ে রাধা কৃষ্ণকে পাচ্ছে। তাহলে এই যে আপন করে পাওয়া, না পাওয়ার মধ্যেও যে নতুন করে পাওয়া, এই পাওয়ার মধ্যেই আছে প্রেমের সার্থকতা। এখানেই কিন্তু প্রেম আরও বেশি সুন্দর হয়ে উঠছে। তাই বৈষ্ণব পদাবলী অনুযায়ী মিলনে কিন্তু প্রেমের শ্রেষ্ঠত্ব নয়, বিরহের মধ্যেই প্রেমের শ্রেষ্ঠত্ব। আসলে বিরহের মধ্যেই আমরা আরও বেশি করে উপলব্ধি করতে পারি সেই মানুষটাকে আমরা কত ভালোবাসতাম, কত নিবিড়ভাবে চাইতাম, সে আমার কাছে কতটা মূল্যবান, কতটা দামি। কথকের কাছেও তার প্রিয়তমা ততটাই দামি। ফলে আজকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, বর্তমানে দাঁড়িয়ে সে অতীতটাকে যেমন ফিরে পেতে চাইছে, অতীতটাকে স্মরণ করছে, একই সঙ্গে ভবিষ্যতের দিকেও যেন এই সময়টা জার্নি করছে। আসলে এখানে সেই সময়ের প্রবাহটা যেন থেমে যাচ্ছে, সময়টা এখানে স্থির হয়ে যাচ্ছে, সময়টা এখানে স্থির হয়ে যাচ্ছে বলেই প্রেমটা আরও বেশি চিরন্তন হয়ে উঠছে। এই কবিতার মধ্যে নানা রকম ছবির কোলাজ লেখক তুলে ধরেছেন। সেই ছবিগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যঞ্জনাপূর্ণ। যেমন একটা ছবির কথা আমরা যদি আলোচনা করি, যে আমি চলে গেলাম দূরে, তিনটে ডট দূরে। তাই তিনটে ডট দেওয়ার প্রয়োজন কেন পড়ল? আসলে এই দূরত্ব কি শুধুমাত্র স্থানিক দূরত্ব নয়, আসলে আমরা তিনটে ডট দিয়ে বোঝাতে চাই যে এরপরে আরও অনেক কিছু আছে। লেখকও বা কবিও তিনটে ডট দিয়ে দূরত্বটাকে নির্দেশ করলেন। এই দূরত্বের একদিকে আছে যেমন স্থানিক দূরত্ব, একদিকে আছে কালিক দূরত্ব, অর্থাৎ স্থানকালের দূরত্ব যেমন তৈরি হচ্ছে, এই দুটো দূরত্বকেই যেন একই সঙ্গে কবি দেখিয়ে দিচ্ছেন এই তিনটে ডটের মধ্যে দিয়ে। আবার একটা কুকুর চলে গেল গির্জার এক নান। কেন একটা কুকুরের কথাই কেন বলা হলো, আর গির্জার নানের কথাই বা কেন বলা হলো? দেখো, এটাও ব্যঞ্জনাপূর্ণ। কুকুর হচ্ছে প্রথম প্রাণী যে প্রথম পোষ মেনেছিল, অর্থাৎ গৃহপালিত পশু। তাহলে কুকুরের মধ্যে গার্হস্থ্য ধর্ম রয়েছে। ঠিক একইভাবে সন্ন্যাসিনী বা নান, সে কিন্তু গৃহ ত্যাগ করে বিশ্বের জন্য, মানবের জন্য নিজের জীবনকে উৎসর্গীকৃত করেছে। তাহলে একদিকে আছে বন্ধন, ওই কুকুর আসলে যে ছিল মুক্ত, সে আবদ্ধ হয়েছে, বন্ধনে ধরা দিয়েছে। আর একদিকে যে নান, যে ছিল বদ্ধ, সংসারের মধ্যে আবদ্ধ, সে সংসার থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরাও কি দেখতে পাচ্ছি না একজন সৈনিক, সেও জীবনের কোনো কোনো জায়গায় নিজেকে সংসারের মধ্যে আবদ্ধ করে রাখে,
কখনো কখনো দেশের স্বার্থে তাকে বন্ধন থেকে মানে ক্ষুদ্র বন্ধন থেকে মুক্ত হয়ে মানবাত্মার জন্য তার দেশের জন্য নিজেকে উৎসর্গীকৃত করতে হয়। আবার আমরা দেখতে পাচ্ছি যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। তাহলে যুদ্ধের সাথে রক্তের আগ্নেয় পাহাড়ের তুলনা কবি কেন করলেন? দেখো, আগ্নেয় পাহাড় অনেক রকমের হয়। একটা আগ্নেয় পাহাড় হচ্ছে মৃত, যেখানে কখনো অগ্নুৎপাত হবে না, জীবন্ত যেখানে অগ্নুৎপাত হচ্ছে, আর একটা হচ্ছে সুপ্ত, অর্থাৎ অগ্নুৎপাত এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যুদ্ধটাও কি সারা পৃথিবীতে এই সুপ্ত অবস্থায় নেই? যে কোনো মুহূর্তেই কি সমগ্র পৃথিবী তৃতীয় আর একটা বিশ্বযুদ্ধে লিপ্ত হয়ে পড়তে পারে না? অবশ্যই পারে। স্বার্থের সংঘাত যদি লাগে আর ধৈর্যের বাঁধ যদি ভাঙে, তাহলে পৃথিবীতে আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতেই পারে। তাহলে আমরাও যেন সেই বারুদের স্তূপের ওপরে বসে রয়েছি, আমরা যেন প্রত্যেকেই সেই সুপ্ত আগ্নেয়গিরির ওপরে বসে রয়েছি। যে কোনো মুহূর্তে তছনছ হয়ে যেতে পারে সমস্ত কিছু। তা যুদ্ধের আগুন আর তার সঙ্গে আগ্নেয়গিরি, যুদ্ধের লাল রক্তের স্রোত, আগ্নেয়গিরির লাল লাভা, দুটো যেন কবি মিলিয়ে দিচ্ছেন, দুটো ছবি যেন এক হয়ে যাচ্ছে। এখানেই কবিতাটা এত বেশি ব্যঞ্জনাপূর্ণ হয়ে উঠছে, ফলে কবিতাটা অনেক বেশি জীবন্ত হয়ে উঠছে। তাহলে অসুখী একজন কবিতার মধ্যে দিয়ে কবি আসলে একজন মানবের অসুখী জীবনের মধ্যে দিয়ে আসলে বিশ্ব জীবনের বা বৈশ্বিক জীবনের মানুষের যে চিরন্তন প্রেম আর চিরন্তন প্রেমকে না পাওয়ার মধ্যে দিয়ে যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আর তার সঙ্গে যুদ্ধের যে ভয়াবহতা, যে যুদ্ধের ভয়াবহতা আমাদের জীবন থেকে প্রেম কেড়ে নিচ্ছে, আমাদের জীবন থেকে আনন্দকে কেড়ে নিচ্ছে, আমাদের জীবনকে সুখ স্মৃতিগুলোকে কেড়ে নিচ্ছে, সেটাকেও যেন কবি দেখিয়ে দিতে চাইলেন। এখানেই কবিতাটা অনেক বেশি সার্থক হয়ে উঠল, এখানেই কবিতাটা যুদ্ধ বিরোধী কবিতা হয়ে উঠল। এই কবিতায় আরও অনেক অজস্র ছবি রয়েছে, যেখান থেকে আরও অজস্র ব্যঞ্জনার আলোচনা আমরা করতে পারি, কিন্তু আমাদের সময় যেহেতু কম, সেহেতু আমাদের আলোচনাকে এখানেই থামাতে হচ্ছে। তোমরা যদি আমাদের আলোচনার বিষয়ে আরও বেশি আগ্রহী হও, তাহলে আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসে যোগ দিতে পারো। আমাদের অনলাইন অফলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে এক্ষুনি কল করো। বারাসাত ও তৎসংলগ্ন অঞ্চলে যারা রয়েছে, তারা আমাদের বারাসাত পাইনিয়ারের স্টাডি সেন্টারে এসে সরাসরি যোগাযোগ করতে পারো। বাংলায় 90% নম্বর পাওয়ার জন্য আমরা সদা সচেষ্ট। আমরা চেষ্টা করব তোমরা যাতে সহজেই সেই নম্বরটা পেতে পারো। প্রত্যেকটা টেক্সটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, প্রত্যেকটা টেক্সটের উপরে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেনের পিডিএফ অথবা প্রিন্ট আকারের নোটস আমরা প্রদান করব তোমাদেরকে, তোমাদের জীবনে যাতে তোমরা আরও বেশি এগিয়ে যেতে পারো। তাই দেরি না করে এখনই যোগাযোগ করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না।